তানহার চরিত্র সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? তুমি কি জানো ও কেমন? ও একটা বাজে মেয়ে, কতজনের সাথে রিলেশন করেছে সেটা কি তুমি জানো? জানলে আর ওর সাথে রিলেশনে যেতে না। ওর মুখে এমন কথা শোনা মাত্রই আমি উঠে দাঁড়িয়ে পড়লাম। শরীরের রক্ত গরম হয়ে গেল আমার। ওকে বললাম, তোমার এত বড় দুঃসাহস হলো কি করে তানহাকে নিয়ে বাজে কথা বলার? এসব কে শিখিয়ে দিয়েছে তোমায়? বলো আমাকে, বলো। চুপ করে আছো কেন, বলো। আমাকে এভাবে কথা বলতে দেখে জামিল, শ্রাবণ, সাজিদ, রাফি, সিরাজ, সালেহ ওরা পেছন থেকে এগিয়ে এলো। লাবণী পাশেই ছিল। ঋতু ক্লাসে আসেনি তখনও, নয়তো সেও আসতো। জামিল বলল, রিয়াদ কি হয়েছে? এই ঈশিতা, তুই কি বলেছিস ওকে? ও বোকা বনে গেল। ও হয়তো ভাবতেও পারে নাই যে তানহাকে নিয়ে আমাকে এসব বললে আমি এতটা খেপে যাব। এক পর্যায়ে লাবণী বারান্দায় গিয়ে ডাক দিল আমায়। জামিলকে বললাম, তোরা দাঁড়া, আমি আসছি। লাবণীকে বললাম, কি হয়েছে? ও বলল, আজ কোচিং থেকে কলেজে আসার সময় আমি আর ঈশিতা একসাথেই আসছিলাম। তারপর রাস্তায় ওর বয়ফ্রেন্ড সাদিকপুর থেকে যে এসে আমাদের সাথে আসতে থাকে। সে সময় সাদিককে আমি ঈশিতার হাতে একটি কাগজ দিতে দেখি। হয়তো এসব ওরই কারসাজি হবে। আই এম নট শিওর বিষয়টা যে আসলেই এমন। তবে আমি সকালে যা দেখছি সেটাই তোমাকে বললাম, কারণ তানহা আর তুমি দুজনেই আমার খুব ভালো বন্ধু। লাবণীর কথা শুনে ওকে বললাম, তুমি এখন কমন রুমে চলে যাও। কাউকে বুঝতে দেওয়া যাবে না যে তুমি আমাকে এসব বলেছ। যাও, চলে যাও। ও চলে গেল কমন রুমে। আমি গেলাম ক্লাসে। বিষয়টার পেছনে সাদিকের কারসাজি রয়েছে এটা শুধু একটি ধারণা ছিল লাবণের। তবে আমি একটি রিস্ক নিয়েই নিলাম। ঈশিতাকে গিয়ে সরাসরি বললাম, আর যাই হোক, তুমি যতবার সাদিকের সাথে ঘুরতে গিয়েছো ততবার হয়তো তানহা কোচিং বা কলেজে আসেনি, অথচ ও কোচিং এবং কলেজে রেগুলার ছিল। কি আমি কি ঠিক বলেছি? আমার মুখে এমন কথা শুনে ঈশিতা বেবাচাকা খেয়ে গেল। পেছনে বসা ওর মজনু সাদিকের ঘুম ভাঙল এবার। ও সেখান থেকে উঠে তেড়ে আসলো আমার দিকে। জামিল ওকে ধাক্কা দিয়ে থামালো, বলল, তোর যা বলার পেছন থেকে দাঁড়িয়ে বল। ফার্স্ট ইয়ারের কথা মনে আছে নিশ্চয়ই? এত হিরো সাজতে আসিস না। এবার সাদিক আমাকে উদ্দেশ্য করে বলল, তোর এত বড় সাহস হলো কি করে আমার আর ঈশিতার সম্বন্ধে কিছু বলার? ঈশিতার সামনে কোচিংয়ের ইংরেজি খাতাটি রাখা ছিল। ইংরেজি নোট করার জন্য স্যার আমাদের সবাইকে বড় খাতা বানাতে বলেছিলেন। এটি সেটি। আমার ধারণা ছিল যেহেতু কোচিং থেকে আসার পথে কাগজটি দেয়া হয়েছে, তাহলে সেটি এর ভিতরেই থাকবে। আমি ওর খাতাটি নিয়ে কয়েকটি পেজ উল্টাতেই কাগজটি পেয়ে গেলাম। কাগজটি হাতে নিলাম। ঈশিতা এবারও আটকে উঠল। কাগজের বাসগুলো খুলতেই দেখি যা ভেবেছিলাম তাই, আর লাবণীর সন্দেহই সঠিক প্রমাণিত হলো। কাগজটি ঈশিতাকে দেখিয়ে বললাম, ভালোই ভালোই বলে ফেলো, এই কাগজটি তোমাকে কে দিয়েছে? সবার সামনে নিজের গার্লফ্রেন্ডকে এমন হেনস্থা হতে দেখে সহ্য হলো না সাদিকের। ও সরাসরি আমাকে হুমকি দিয়ে বসলো। ও বলল, অনেক সহ্য করেছি তোকে। প্রত্যেকটা মেয়ের মুখে তোর প্রশংসা শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। যাকে প্রপোজ করেছি সেই তোর দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আগে ওর মতো হও, পরে প্রপোজ করতে এসো। আর আজ তুই আমারই সামনে এই ভরা ক্লাসে আমার ঈশিতাকে অপমান করলি। দাঁড়া, আজ কলেজের বাইরে আয় তুই, দেখি তোকে কে রক্ষা করে। কথাগুলো বলে ও দৌড়ে বের হয়ে গেল ক্লাস থেকে। গোটা ক্লাসে হইচই শুরু হয়ে গেল। সেসব কানে না নিয়ে ঈশিতাকে বললাম, তুমি না একজন মেয়ে মানুষ, তাহলে কি করে ওর কথায় রাজি হয়ে তানহার মতো মেয়ের সম্বন্ধে এমন বাজে কথা বলতে পারলে? ও কেঁদে দিল এবার। রীতিমতো হাউমাউ করে কাঁদতে শুরু করলো। এমন সময় ঋতু আসলো ক্লাসে। ও এসে এসব দেখে তো একেবারেই অবাক। কি হয়েছে জিজ্ঞেস করলে একপাশে গিয়ে জামিল ওকে সব বুঝিয়ে বলে। সব শুনে ঋতু এসে ঈশিতার গালে ঠাস ঠাস করে চড় মারে। এবার ঈশিতা ওর মুখ খুলল। ঈশিতা বলল, তোমরা বিশ্বাস করো, আমি তানহাকে নিয়ে এসব কথা বলতে চাইনি। আমি নিরুপায় ছিলাম। কাঁদতে কাঁদতে ও কথাগুলো বলল। ওর চোখে মুখে অনুশোচনার ছাপ দেখা যাচ্ছিল। আমি ঋতুকে বাইরে নিয়ে গেলাম। বললাম, আমার কেন যেন মনে হচ্ছে ঈশিতাকে এখানে দাবার গুটি হিসাবে ব্যবহার করা হয়েছে। হয়তো ওর সাথেও খারাপ কিছু হয়েছে, যে কারণে ও একজন মেয়ে হয়েও আরেকটা মেয়ের বিরুদ্ধে এসব কথা বলল। তুমি ঈশিতাকে নিয়ে তোমাদের কমন রুমে চলে যাও, সেখানে লাবণীও আছে। দুজনে মিলে ওর থেকে সব কথা বের করে আনো। আর হ্যাঁ, কমন রুমে যাওয়ার পর ওর সাথে যা কথা হয় সব রেকর্ড করে নিও, কাজে লাগতে পারে। তোমার সাথে মোবাইল আছে তো? ঋতু বলল, আছে। আচ্ছা, তাহলে আমি ওকে নিয়ে যাচ্ছি। আমি বললাম, যাও। ওরা চলে গেল কমন রুমে। অফিসে কিসের যেন একটা মিটিং চলছে, সব শিক্ষার্থীরা সেখানেই। এদিকে সালেহ খবর নিয়ে এলো গেটের বাইরে নাকি সাদিক আর ওর বন্ধুরা অবস্থান নিয়েছে। ওরা নাকি প্রায় 10-12 জনের মতো, সব বহিরাগত।
জামিল সব শুনে বলল, রিয়াদ, বিষয়টা কি স্যারদেরকে জানাবি? আমি বললাম, না, কাউকে কিছু জানানোর দরকার নেই। রবিনকে ফোন দিয়ে বল ও যেন আমাদের ক্লাবে থাকা 5টি ক্রিকেট ব্যাট আর 9টি স্টাম্প নিয়ে রিক্সায় করে চলে আসে। আর বলিস যেন কলেজের পেছন দিক দিয়ে আসে, এসে যেন কল দেয়। আমার মুখে এসব কথা শুনে সালেহ বলল, দোস্ত, তুই কি করতে চাচ্ছিস বলতো? আমি ওর দিকে তাকিয়ে বললাম, আজ খেলবো, অনেকদিন ব্যাটিং করা হয় না, সবাই রেডি হও খেলার জন্য। কথা মতো জামিল রবিনকে কল দিল। ও আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবচাইতে বেশি খেলা পাগল। ওকে কল দিয়ে কথাগুলো বলতে দেরি, কিন্তু ও আসতে দেরি না। 15 মিনিটের মধ্যে বান্দা ক্রিকেটের সকল সরঞ্জাম নিয়ে এসে হাজির। রবিনকে বলা হয়েছিল শুধুমাত্র 5টি ব্যাট আর 9টি স্টাম্প নিয়ে আসতে। ও সেগুলো তো এনেছেই, সাথে আরও কিপিং গ্লাভস আর 3 স্টার বল নিয়েও এসেছে। ও ভেবেছে আমরা কলেজের মাঠে হয়তো ক্রিকেট খেলবো। সালেহ কলেজ গেটে গেল সাদিকের গতিবিধি দেখে আসতে, আর জামিল গেল রবিনকে সহযোগিতা করে কলেজের বাউন্ডারির ভেতরে এনে সকল সরঞ্জাম রাখতে। আমি এবং অন্যান্য বন্ধুরা মিলে বসে আছি ক্লাসে। কিছুক্ষণ যেতেই সালেহ ফিরে আসলো। ওকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কি দেখে এলি? ও বলল,